সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনাই হতে পারে না বললেন মির্জা ফখরুল। ত্রাণের টাকা কোথায় গেল জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। টি-শার্ট পরিবর্তন করার মানুষ অর্থের যোগান জানতে চায় হাসনাত আব্দুল্লাহ। পেঁয়াজের বিকল্প উৎস মিশর, সুর পাল্টে গেল ভারতের। আগস্ট বিপ্লবকে ইসলামী বিরোধী বানানোর চেষ্টা রুখে দেওয়া হবে বললেন মামুনুল হক। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কারে সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে এই সহায়তার কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ তৈরি করেছে। কনিশি জানান, বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এডিবির। অন্তর্বর্তী সরকার অর্থনীতি স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটায় স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ, এডিবির সিনিয়র উপদেষ্টা এডিমন গিন্টিং, এডিবির কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউন জেয়ং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন। রাজনীতির আলোচনায় একটি বহুচর্চিত ধারণা হচ্ছে, দেশের প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি আচরণগত দিক থেকে একই। এই 2 দল মুদ্রার এপিঠ ও পিঠ। আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি দিয়েছিলেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বিএনপি ও আওয়ামী লীগকে একই খাড়ায় মাপতে নারাজ। তার মতে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সুস্পষ্ট পার্থক্য রয়েছে। বাংলাদেশ বিশ্বের শীর্ষ পেঁয়াজ আমদানিকারক দেশ, অথচ পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রেও শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। কিন্তু উৎপাদন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ সরকারের কাছে। পরিসংখ্যানগত ত্রুটি এবং অসচ্ছলতার কারণে পণ্যটির চাহিদা, যোগান এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বরাবর জটিলতার মুখে পড়ে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হিসাবে গত বছরও বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয়েছে 34 লাখ টনের উপর। তাদের হিসাবে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদনে 3য় বৃহত্তম দেশ। কিন্তু সরকারেরই অন্য সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে উৎপাদনের পরিমাণ 26 লাখ টনের আশেপাশে। আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর হিসাব দেখাচ্ছে বিশ্বের পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান 7ম। দেশে বাৎসরিক পেঁয়াজের গড় চাহিদা 30 থেকে 32 লাখ টনের মতো। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও এই নিত্যপণ্যটির আমদানিতে শীর্ষ দেশের নাম বাংলাদেশ। বাজারও নির্ভর করে আমদানির পরিস্থিতির উপরেই, যার সুযোগ নেন ব্যবসায়ীরা। সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারতও। কারণ যখনই বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কোনো ঘাটতি দেখা দেয়, তখনই রপ্তানির ক্ষেত্রে অবস্থান পাল্টায় ভারত। গত বছর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে 40% শুল্ক আরোপ করেছিল দেশটি। রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল সর্বনিম্ন $550। এই অবস্থা জারি ছিল 2 দিন আগ পর্যন্ত। অবশ্য বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতার সবচেয়ে বড় সুযোগও নিয়েছে ভারত। বোধগম্য কারণ ছাড়াই 2019 সালে বাংলাদেশের পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎই বাংলাদেশের বাজারে সংকট তৈরি হয়।
এবং বাজার নিয়ন্ত্রণে সরকার বড় ধরনের ভোগান্তির মুখে পড়ে। ওই সময় খুচরা পেঁয়াজের দাম কেজি প্রতি 300 টাকা ছাড়িয়ে যায় দেশের বাজারে। বাধ্য হয়ে সরকার ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে পাকিস্তান, মিয়ানমার, চীন ও তুরস্কের মতো বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেয়। সে সময় শুধু জলপথ নয়, আকাশপথেও পেঁয়াজ আনতে বাধ্য হয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার অন্যতম কারণ ছিল বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বরাবর নীতি ও অবস্থান পরিবর্তন করেছে ভারত। তবে এবার সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছে ভারতকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সূত্রে পিটিআই এ খবর দিয়ে বলেছে যে হ্রাসকৃত শুল্ক গত শনিবার থেকে কার্যকর হয়েছে। এখন প্রশ্ন, হঠাৎ কেন ভারতের এই অবস্থান পরিবর্তন? ভারতের একাধিক গণমাধ্যম বলছে, পেঁয়াজ উৎপাদনে দেশটির সবচেয়ে এগিয়ে থাকা অঞ্চল মহারাষ্ট্রে নির্বাচনের আগে সেখানকার কৃষকদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার। বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিতে জটিলতার কারণে এই অঞ্চলের পেঁয়াজ চাষিরা বড় ধরনের আর্থিক লোকসানের শিকার হয়ে আসছিল। তাদের মন জয় করতে হঠাৎই দিল্লি বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির এই নীতি পরিবর্তন করেছে। তবে ভারতের এই অবস্থান পরিবর্তনের আরও একটি বড় কারণ রয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। কিছুদিন আগে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমেদ ফাহমি বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য মিশর বিকল্প উৎস হতে পারে এমন প্রস্তাব করেন তিনি। বাংলাদেশের ব্যবসায়ীরা বিকল্প এই প্রস্তাব গ্রহণ করার চিন্তা করেছেন কয়েক মাস ধরেই। দাম এবং উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে তুরস্ক যদি নিয়মিত আমদানি উৎসে পরিণত হতে পারে, তাহলে এই নিত্যপণ্যের নির্ভরতার ক্ষেত্রে ভারত তার জায়গা হারাবে স্থায়ীভাবে। এতে বাংলাদেশ তাদের অন্যান্য পণ্যের বাজারও প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত হঠাৎই এভাবে নিজেদের অবস্থান করেছে বলে অনেকে ধারণা করছে। দেশের বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশি ও আমদানি করা উভয় প্রকারের পেঁয়াজেরই দাম প্রায় 100 টাকার উপরে। গত 2 বছরে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এর অন্যতম একটি কারণ মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত 2 বছরে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার ব্যয় বেড়েছে প্রায় 28%। বাংলাদেশ সহ অনেক দেশ বিশ্বের অন্যতম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহী থাকেন, কারণ প্রতিবেশী দেশটি দ্রুত পণ্য আনা যায় এবং বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়েও বেশি। বন্যার্তদের মধ্যে বিতরণের পর ত্রাণ হিসেবে পাওয়া অবশিষ্ট টাকা কোথায় আছে তা নিয়ে জানা গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন। এ অবস্থায় শনিবার রাত 11:30টার দিকে ফেসবুকে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, গত 4 সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসি ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাবদ বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে।